আমাদের যে রাজনৈতিক যে ইতিহাস বাংলাদেশের সেটা যথেষ্টই জটিল এবং এটার প্রত্যেকটা পার্টকে আসলে ভেঙে ভেঙে না দেখলে বা এটাকে অ্যাডজাস্ট করে না দেখলে আসলে হুট করে একটা বিষয়কে বোঝা যায় না। অভ্যুত্থানকে বুঝতে হলে অবশ্যই এখানে এই যে আমাদের যে পথ পরিক্রমা দীর্ঘ রাজনৈতিক লড়াই আছে বাংলাদেশে সেটাকে দেখতে হবে। সেই দেখার জায়গা থেকে আমরা যদি একদম 47, 52, 69 এই পার্টগুলো যদি আমরা আপাতত তর্কের খাতিরে আপাতত একটু সাইডে রাখিও, যদি 71 থেকেও শুরু করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এটা ছিল তাদের ভিত্তি এবং বৈষম্যহীন, মোটা দাগে বৈষম্যহীন সমাজ গঠন। এই সমাজ গঠনের ভিত্তিতে আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্য থাকবে, তাদের মধ্যে মানবিক মর্যাদা তথা আমরা এখন যেটাকে বলছি নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদার চেয়েও বেশি আমরা যেটাকে মনে করি যে আমাদের সামনে উঠে আসা উচিত যে বাংলাদেশ যেহেতু একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তর করার একটা মুখে দাঁড়িয়ে আছে, সেখানে অবশ্যই এখানে সিটিজেন্স রাইটস সেই বিষয়টাকে মূল্য দিতে হবে এবং সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে। তো সেই জায়গা থেকে নাগরিক মর্যাদা এবং সেই সাথে সামাজিক সুবিচার। সামাজিক সুবিচার নিশ্চিত করা তখনই সম্ভব যখন প্রতিটি মানুষের আইডিওলজি যাই হোক, তাদের ধর্ম যাই হোক এবং তাদের সামাজিক প্র্যাকটিস যাই হোক না কেন, তাদের সাথে আমরা আইনগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমরা সমান সুযোগ এবং সমান অধিকার নিশ্চিত করতে পারছি। সেই সাথে এখন এই বিষয়গুলো মানে এই মূলনীতিকে আমরা দেখেছি যে 72-এর সংবিধানের মধ্য দিয়ে সেই মূলনীতিগুলোকে সরিয়ে নতুন 4টি মূলনীতি অ্যাড করা হলো। কিন্তু আমরা দেখিনি যে এই 4টি মূলনীতি আসলে বাংলাদেশের সমাজ গঠনে, বাংলাদেশের রাষ্ট্র গঠনে কী ধরনের ভূমিকা রেখেছে সেটা আমরা দেখতে পাইনি। তবে আমরা এটা দেখতে পেয়েছি এখানে ধর্মনিরপেক্ষতার নামে এখানে একটি ধর্মকে প্রায়র করে কখনো কখনো অন্য সব ধর্মকে অ্যানাইলেট করার প্রচেষ্টা, কখনো কখনো এদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং মোটা দাগে বিভাজনের রাজনীতি তৈরি করার প্রচেষ্টা। এবং এখানে সমাজতন্ত্র বলেছে মূলনীতি হিসেবে সমাজতন্ত্র আনা হয়েছে, কিন্তু আমরা দেখিনি যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো ধরনের জনমুখী আচরণ আছে। বরঞ্চ আমরা দেখেছি জনগণের যত প্রতিষ্ঠান আছে, জনগণের ট্যাক্সের টাকায় চলা যত প্রতিষ্ঠান আছে, সেগুলোকে জনবিরোধী একটা রূপ নেওয়ার জন্য। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো এখানে যেই 4টি মূলনীতি নতুন করে আমদানি করা হলো, এই আমদানিকৃত মূলনীতিগুলোর মাধ্যমে যে সংবিধান আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হলো, সেখানে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং আমরা জানি যে গণপরিষদ বিতর্ক নামে যেই বিতর্কটা আমরা সকলেই পড়ে বড় হয়েছে এবং নিশ্চয়ই আমার সহ আলোচক উনি বর্ষিয়ান রাজনৈতিক বিশ্লেষক, উনি নিশ্চয়ই এটা পড়ে থাকবেন এবং জেনে থাকবেন যে সেখানে যে গণভোটের জায়গাগুলো ছিল সেই গণভোটের যে প্রাপ্ত ফলাফল সেটা পরিলক্ষিত হয়নি, সেটাকে ইনক্লুড করা হয়নি। এবং সেই সাথে সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত এবং ML লারমা যেই টপিকগুলো নিয়ে আলাপ তুলেছিলেন, যেই বিতর্কগুলো তুলেছিলেন, সেটা শুধু বিতর্ক আকারেই থেকে গেছে। সেইটার ফলাফল আমরা আজকে দেখছি যে বিভাজিত সমাজ গঠনে আওয়ামী লীগ সেই 4টি মূলনীতিকে খড়গহস্তভাবে সেটাকে ধরে রেখেছে এবং সেই মূলনীতির মাধ্যমে পুরো বাংলাদেশের সকল জাতিকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা এতদিন রুল করেছে এবং 15 বছরের ফ্যাসিস্ট কাঠামো তারা তৈরি করেছে এই বিভাজিত করার মাধ্যমে। এখন যেই সংবিধানে বাংলাদেশের মানুষের অ্যাসপিরেশন, বাংলাদেশের মানুষের যে গণভোটের ফলাফল, সেটাকে ইনক্লুড করা গেল না। সেটা কিভাবে গণতান্ত্রিক সংবিধান হয় সেটা আমার বোধগম্য নয়। এবং সেখানে মাহবুব কামাল বলছিলেন যে সংবিধান কখনো একদলীয় হতে পারে না। এই বিষয়টাতে আমি আসছি, এটি নিয়ে আসলে এটা একদলীয় হবে কি হবে না সেটা যেটা বললাম যে সংবিধান আসলে সবার, সংবিধান শুধু দলের হবে না। তো আমরা শুধু বহুদলীয় বলছি সংবিধান, বিষয়টা তো তা না। আমরা বলছি সংবিধান হতে হবে আন্ডার দ্য পিপল, আন্ডার দ্য পিপল সভরেনিটি, মানে তাদের যে পিপলস উইল, তাদের যে সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা, পিপলের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার নিচে তার যে আকাঙ্ক্ষার সাবমিশনে থাকবে সংবিধান। সংবিধান তাকে সারপাস করে যেতে পারে না, সংবিধান কখনো জনগণের আকাঙ্ক্ষাকে সারপাস করে যেতে পারে না। সংবিধানের যে কোনো আইন যদি পিপলস উইলের রিপ্রেজেন্টেশন না করে, তার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, পরিষ্কারভাবে সেই সংবিধানে সেই আইন বাতিলযোগ্য হয়ে যাবে। যে সংবিধানটি আছে সেটি পরিবর্তন করলে আপনার কি মনে হয় যে সমস্যাগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো দূর হয়ে যাবে? সংবিধান পরিবর্তন কি এই সংকটগুলো দূর করতে পারবে? অবশ্যই আমরা মনে করি, কারণ আমরা যদি 53 বছরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লক্ষ্য করি, এখানে প্রত্যেকটি রাজনৈতিক সংকটের সময় এই সাংবিধানিক সংকট নামক শব্দটি আমাদেরকে বলা হয়েছে
এখানে আমাদের যতটুকু আমাদের যেই তারুণ্য এবং যৌবন সেটাতে তো আমরা ভোট দিতে পারিনি, এবং এই 3টা ভোট যে অবৈধ বলার কথা আমরা বলছি, এই 3টা ভোটকে লেজিটিমাইজ করার জন্য আওয়ামী লীগ সংবিধানে দোহাই দিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যদি সংবিধানের ভিতরে এই ধরনের বিষয় না থাকতো এবং এই সংবিধান যদি গণবিরোধী না হতো এবং এর মধ্যে প্রত্যেকটা ক্লজ যদি একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি না হতো, তাহলে আমরা মনে করি যে এই ধরনের সংকটে, একটা সার্বিক সংকটে, ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বাংলাদেশ কখনোই নিমজ্জিত হতো না। এবং এই সংবিধান অবশ্যই শুধুমাত্র প্রমোট করে কি, এটা শুধু ব্যক্তি, মানে এখানে শুধু এক দলীয় প্রমোট করে তা না, একজন ব্যক্তিকে প্রমোট করে, এটা সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয়। এবং শুধুমাত্র আওয়ামী লীগ নয়, এখানে শেখ হাসিনার উপরে সমস্ত পাওয়ার যাতে অ্যাকুমুলেট হয় সেই ব্যবস্থাটা সেই জায়গাতেই তো আপনারা সবাই এক ছিলেন, সেই জায়গাতে গণ অভ্যুত্থানে আপনারা সবাই এক ছিলেন। এখন যে সব থেকে বড় দল বিএনপি এক ছিল, অন্যান্য রাজনৈতিক দল এক ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এখন আমাদের বলতে হচ্ছে, জিজ্ঞেস করতে হচ্ছে যে আপনারা কি বিএনপির মুখোমুখি দাঁড়াচ্ছেন কিনা? এই প্রশ্নটি কেন আসছে? আমরা তো এখনো মনে করি না যে আমরা মুখোমুখি দাঁড়াতে চাই। আমরা এখনো মনে করি বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল যারা এখন মনে করছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে আরেকটা নির্বাচন করে এখন হচ্ছে নির্বাচন দিয়ে কোনো মতে হচ্ছে এই সরকারকে বিতাড়িত করতে হবে, এই ফরম্যাটে যারা চিন্তা করছেন, আমরা এখনো তাদেরকে বলছি যে আপনারা আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা বুঝতে শিখেন যে বাংলাদেশের মানুষ এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এখন নির্বাচন একমাত্র গণপরিষদ নির্বাচন। এই সংবিধানকে পুনর্লিখনের মাধ্যমে এবং এখানে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে রিফরমেশনের মাধ্যমে, মোটা দাগে একটা রিফরমেশনের মাধ্যমে এই সংবিধানের এই নির্বাচনের দিকে আমাদের আগাতে হবে। সেই সাথে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাদের কথা ছিল বাংলাদেশের মানুষকে সার্ভ করা, সেই পিপল সার্ভিং পলিটিক্স বাদ দিয়ে এখানে সব পার্টি সার্ভিং পলিটিক্স শুরু হয়েছে। এই পার্টি সার্ভিং পলিটিক্সের পুরোপুরি বিরুদ্ধে আমরা। ইভেন ছাত্রদের যে নতুন দল আসবে সেই দলের মধ্যেও যদি তারা এই পার্টি পলিটিক্সের এবং পার্টি সার্ভিং পলিটিক্স করেন, তাহলে তারাও বিএনপির মতো এই যে সমালোচনার শিকার হচ্ছে বিএনপি, সেই সমালোচনার শিকার তারাও হবে। পার্টি সার্ভিং এর যে বিষয়টি বলছেন আপনারা, জুলাই প্রক্লেমেশনের যেটি কথা বলেছেন, সেখানে রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন যেখানে নিয়ে আসছেন, সেখানে আপনারা কি মনে করছেন যে এই জুলাই প্রক্লেমেশনে শুধুমাত্র 24কে কেন্দ্র করে যদি প্রক্লেমেশন হয় তাহলে রাজনৈতিক বন্দোবস্তটা সেটি সঠিক হবে, সেটি মনে করছেন কিনা? আমরা মনে করি আমাদেরকে একটা প্রোক্লামেশন থেকে বঞ্চিত করা হয়েছিল, সেটা হচ্ছে 71-এর প্রোক্লামেশন। আমাদেরকে আরেকটি প্রোক্লামেশন থেকে বঞ্চিত করার একটা মানে সুদৃঢ় প্রচেষ্টা চলছে, আমরা সেটা লক্ষ্য করছি। আমরা মনে করছি এটা বাংলাদেশের জনগণের সাথে একটা বেইমানি হচ্ছে, এবং এই প্রোক্লামেশনের মাধ্যমে, 24-এর প্রোক্লামেশনের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ যেই এম্পাওয়ারমেন্টের জায়গায় যেত, বাংলাদেশের তরুণ সমাজকে একদম ষড়যন্ত্রমূলকভাবে এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশের তরুণ সমাজ 71-ও তাদের বীরত্ব দেখিয়েছে এবং 24-এও তাদের বীরত্ব দেখিয়েছে, এবং 71-কে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করে জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে 24-এর তরুণ সমাজ। এখানে অবশ্যই একটি প্রোক্লামেশন থাকতে হবে এবং সেটা সংবিধানের সাথে ইনক্লুডেড থাকতে হবে।